তাহলে দেখেন আমরা চ্যাপ্টার 3 পড়ছিলাম, তাই না? গত ক্লাসে বেসিক্যালি আমরা দেখেছি যে চ্যাপ্টার 3 এর মেইন কাজ হচ্ছে আমরা কিভাবে ডাটা থেকে সিগন্যাল এই জিনিসগুলোতে কনভার্ট করতে পারি। এটা হচ্ছে চ্যাপ্টার 3 তে ইনিশিয়ালি শুরু করব, এরপরে বাকি কাজগুলো দেখবো। ওকে, এখন এটা করতে গিয়ে আমরা প্রথমেই দেখেছি যে ডাটা যেহেতু দুই ধরনের হয়, সেখান থেকে বেসিক্যালি আমাদের সিগন্যালও দুই ধরনের, একটাকে আমরা বলছি ডিজিটাল সিগন্যাল আর একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। ওকে, এরপরে গত ক্লাসে আমরা যে জিনিসটা দেখেছি যে তাহলে অ্যানালগ সিগন্যালের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখেছি, যেটা বেসিক্যালি এখানে তার অ্যাম্পলিটিউড, সাইকেল, ফ্রিকোয়েন্সি এন্ড আদার্স। ওকে, আর এরপরে যে জিনিসটা দেখেছি যে আমরা যে নর্মাল রিপ্রেজেন্টেশন দেখি, যেখানে বেসিক্যালি কি হয়, ওকে, যেটাকে আমরা হচ্ছে টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন বলছি, যেখানে এক্স এক্সিস বরাবর টাইম এবং ওয়াই এক্সিস বরাবর অ্যাম্পলিটিউড থাকে। আমরা দেখেছিলাম যে এই রিপ্রেজেন্টেশনে মাল্টিপল অ্যানালগ সিগন্যালকে একসঙ্গে রিপ্রেজেন্ট করতে গেলে আসলে জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। ওকে, এই গ্রাফটা আমরা দেখেছিলাম। ওকে, তো সেখান থেকে আমরা শিফট করেছিলাম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন, তাই না? যেখানে আমরা এক্স এক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি আর ওয়াই এক্সিস বরাবর অ্যামপ্লিটিউড রেখে শুধুমাত্র একটা বারের মাধ্যমে একটা অ্যানালগ সিগন্যালকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পেরেছি, তাই না? আর ফাইনালি আমরা কিছু কি বলে ক্লাসিফিকেশনস দেখেছি যে অ্যানালগ সিগন্যাল বা ডিজিটাল সিগন্যাল দুটোই দুই ধরনের হতে পারে, পিরিয়ডিক, নন পিরিয়ডিক। এবং আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে সিম্পল অ্যান্ড কম্পোজিট। ওকে, এরপরে কিছু রিলেশনস দেখেছি এগুলোর মধ্যে, যে কম্পোজিট সিগন্যালটা যদি পিরিয়ডিক হয় তাহলে সেটার ক্যারেক্টারিস্টিক্স হবে একরকম, আবার যদি নন পিরিয়ডিক হয় তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স হবে আরেক রকম। ওকে, এই পর্যন্ত পরেই আমরা হচ্ছে গতদিন ক্লাস শেষ করেছি। আজকে আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। ওকে, এগুলো একটু ভেঙে গেছে আসলে। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে দেখেন ডিজিটাল সিগন্যালে আসলে খুব বেশি কিছু জানার নাই, জিনিসটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, আমরা প্রথমেই যে জিনিসটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে সিগন্যাল লেভেলস। ওকে, সিগন্যাল লেভেলস বেসিক্যালি কি, যে আমরা ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমরা বলেছি যে ডিজিটাল ডাটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ডিজিটাল সিগন্যাল ইউজ করি, তাই না? ওকে, এখন ডিজিটাল ডাটা কাকে বলেছিলাম, যে ডিজিটাল ডাটার ক্ষেত্রে আমাদের ডাটাগুলো যেই ভ্যালু বা ডিসক্রিট ভ্যালু রিপ্রেজেন্ট করে, তাই না? আমরা যেমন গ্রেড পয়েন্টের কথা বলেছিলাম, গ্রেড পয়েন্টের ভ্যালুগুলো হচ্ছে ডিসক্রিট, তাই না? সেটা হতে পারে এ প্লাস, এ, বি মাইনাস, বি, এরকম এক্সাক্ট কয়েকটা ভ্যালু হতে পারে। ওকে, তো এই এক্সাক্ট ভ্যালুগুলোকে রিপ্রেজেন্ট করতে হলে আমার তাহলে এই সিগন্যালের নির্দিষ্ট লেভেলস থাকতে হবে। ওকে, তো সেই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে সিগন্যাল লেভেলস, যে আমরা প্রথমেই এক্সাক্ট কয়েকটা লেভেল হচ্ছে গিয়া আগে থেকেই রিপ্রেজেন্ট করে দিব বা আগে থেকেই ডিফাইন করে দিব, যে এই এই লেভেলে থাকলে আমি আসলে এই এই রিপ্রেজেন্টেশন দিচ্ছি। ওকে, লেটস সে আমি একটা হয়তো ডিজিটাল সিগন্যাল আঁকলাম। আমি জাস্ট র্যান্ডমলি আঁকার চেষ্টা করছি। লেটস সে এই পর্যন্ত এঁকেছি। ওকে, এখন আপনারা এখানেই দেখেন, এখানে বেসিক্যালি কয়টা আলাদা লেভেলস ক্রিয়েট হয়েছে। কালার যদি নেই, দেখেন এটা একটা লেভেল, আবার নেগেটিভের দিকে চিন্তা করলে এটা একটা লেভেল, পজিটিভের দিকে এটা একটা লেভেল, আবার নেগেটিভের দিকে এটা একটা লেভেল। দেখেন এর বাইরে কিন্তু আর কোনোটা নাই, যেমন এটা কিন্তু আসলে এই লেভেলেরই একটা রিপ্রেজেন্টেশন। ওকে, তাহলে আমাকে প্রথমেই লেভেল ধরে সেই অনুযায়ী আইডেন্টিফাই করতে হবে বা সেই অনুযায়ী রিপ্রেজেন্ট করতে হবে যে আসলে কোন লেভেলকে আমি কি বুঝাচ্ছি। ওকে, হয়তো আমি যদি ব্লাড গ্রুপ বলি তাহলে হয়তো এভাবে বুঝাচ্ছি যে এটা হচ্ছে আমার এ পজিটিভ, এটা হচ্ছে আমার এ নেগেটিভ ব্লাড গ্রুপ, আর এটা হয়তো বি পজিটিভ, আর এটা হচ্ছে আমার বি নেগেটিভ। জাস্ট আমি র্যান্ডমলি বললাম হয়তো। তাহলে কি এখানেও আমি তাহলে লেভেল দেখে
বেসিক্যালি আইডেন্টিফাই করতে পারবো যে আচ্ছা এই ডাটাটা তাহলে বা এই সিগন্যালটা তাহলে আসলে কোন ডাটাকে রিপ্রেজেন্ট করছে। বুঝতে পেরেছি? হ্যালো? Yes, sir. জি স্যার। এরপরে যে জিনিসটা আমাদের লাগে সেটা হচ্ছে আমরা তো তাহলে লেভেলকে আইডেন্টিফাই করলাম, এখন হচ্ছে উল্টা জিনিস যে আমার কাছে ডাটা আছে মনে করেন 10টা, ওকে, অথবা ব্লাড গ্রুপ আমাদের হয়তো হতে পারে টোটাল কয়টা, টোটাল 4টা ডিফারেন্ট ব্লাড গ্রুপ, তাদের মধ্যে আবার পজিটিভ নেগেটিভ, দ্যাট মিনস টোটাল 8টা ব্লাড গ্রুপ হতে পারে। ওকে, এরপরে আপনাদের যখন গ্রেড পয়েন্ট সেটা হয়তো হতে পারে 15টা বা 20টা। ওকে, তাহলে সেটার উপর ডিপেন্ড করে আমাকে প্রথমেই ধরে নিতে হবে না যে আমি কয়টা ডিফারেন্ট লেভেল রিপ্রেজেন্ট করব বা কয়টা লেভেল ডিফারেন্ট লেভেল ডিফাইন করব। ওকে, এখন অতগুলো ডিফারেন্ট লেভেল দিয়ে আমি আসলে কতগুলো ডাটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে, তো এই জায়গাটাতে আমরা সেই জিনিসটাই একটু বোঝার চেষ্টা করি। ওকে, দেখেন আমাদের যখন একটাই মাত্র সিগন্যাল, তখন বেসিক্যালি আমরা ওই সিগন্যালটা দিয়ে সরি আমি যদি স্যার সিগন্যাল লেভেল দিয়ে আমরা কি মানে কি টাইপের ডেটা এটা বুঝতে পারি? হ্যাঁ পারি, এটা ডিজিটাল ডেটা, বুঝতেই পারছি। মানে সিগন্যাল লেভেল থেকে স্যার মানে আমরা ডেটা বুঝতে পারি, মানে এটা সিগনিফিকেন্স এটা? না, সিগন্যাল লেভেল দিয়ে আমরা বেসিক্যালি বুঝতে পারি যে ওই ডেটাটাকে আমার রিপ্রেজেন্ট করতে আমার কতগুলো বিট প্রয়োজন হবে। ওকে, আমি একটু এক্সাম্পল, এই যে এই এক্সাম্পলটা দেখেন তাহলেই আসলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। ওকে, যেমন দেখেন এখানে বেসিক্যালি আমার সিগন্যাল লেভেল আছে হচ্ছে 2টা, তাই না? একটা হচ্ছে এই সিগন্যাল লেভেল, আরেকটা হচ্ছে এই সিগন্যাল লেভেল, বা আমি আর এক্স্যাক্টলি বললে এটা হচ্ছে পজিটিভ সিগন্যাল লেভেল আর এটা হচ্ছে জিরো সিগন্যাল লেভেল। ওকে, এখন এই দুইটা সিগন্যাল লেভেলকে বেসিক্যালি আমি একটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না। কিরকম? এই যে এখানে একটু বুঝতে পারছেন যে আসলে পজিটিভকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করেছে আর জিরোটাকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করেছে। ওকে, তো আমরা যেই জিনিসটা এখন বোঝার চেষ্টা করছি বা শেখার চেষ্টা করছি যে আমার কাছে যদি এরকম সিগন্যাল লেভেল দিয়ে দেয়া হয় তাহলে সেই সিগন্যাল লেভেলকে রিপ্রেজেন্ট করতে আমার কয়টা বিট প্রয়োজন সেই ক্যালকুলেশনটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, সেম জিনিস আমরা আসলে অলরেডি দেখে এসেছি। যেমন দেখেন এখানে সিগন্যাল লেভেল আছে 4টা, এই যে লেভেল 1, লেভেল 2, সরি লেভেল 4, আচ্ছা নিচ থেকে ধরেছে, তাহলে এটা হচ্ছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। ওকে, তাহলে 4টা লেভেল, এটাকে বেসিক্যালি রিপ্রেজেন্ট করতে আমার 2টা বিট লাগছে। কিভাবে? 0 0 দিয়ে আমি একটা রিপ্রেজেন্ট করব, 0 1 দিয়ে একটা, 1 0 দিয়ে একটা, 1 1 দিয়ে একটা। বুঝতে পারছি? তাহলে কি এখন ক্যালকুলেশনটা বুঝছি বেসিক্যালি কি হবে? আমার যদি 8টা সিগন্যাল লেভেল থাকে সেটাকে রিপ্রেজেন্ট করতে বেসিক্যালি কয়টা বিট লাগবে? 3টা না? 8টা সিগন্যাল লেভেল মানে 8টা ডিফারেন্ট ভ্যালু, এবং এই 8টা ডিফারেন্ট ভ্যালুকে আমি বেসিক্যালি 3টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। যে 0 0 0 দিয়ে, 0 0 0 1, 0 1 0, এভাবে 8টা রিপ্রেজেন্টেশন করে এই 1 1 1। বুঝতে পেরেছি? Okay? আরো যদি স্পেসিফাই করে বলি তাহলে বেসিক্যালি সিগন্যাল লেভেল এবং বিটের মধ্যে সম্পর্ক হচ্ছে বিট ইজ ইকুয়াল টু log 2 বেস এল। ওকে, তার মানে আমার সিগন্যাল লেভেল যদি এল হয় তাহলে সেটাকে রিপ্রেজেন্ট করতে আমার এই এত সংখ্যক বা log 2 বেস এল সংখ্যক বিট প্রয়োজন হয়। ওকে, আবার যদি উল্টা ভাবে বলি যে আমার কাছে যদি এন সংখ্যক বিট থাকে তাহলে আমি সেই এন সংখ্যক বিট দিয়ে 2 টু দি পাওয়ার এন সংখ্যক লেভেলকে ডিফাইন করতে পারি। ওকে, এই এই দুইটা ইকুয়েশন আমাদের অনেক ছোটখাটো ম্যাথের ক্ষেত্রে লাগবে। হ্যাঁ, আচ্ছা যেমন দেখেন এই যেখানে একটা ছোট ম্যাথ দিয়ে দিছে যে আমার একটা ডিজিটাল সিগন্যাল যেখানে 8টা লেভেল আছে, তাহলে 8টা লেভেলকে দিয়ে বা লেভেলকে রিপ্রেজেন্ট করতে আমার আসলে কয়টা বিট প্রয়োজন হবে। ওকে, তো এই যে আমরা ওই সূত্র দেখেছি log 2 বেস এল,
তাহলে এল এর মান এখানে হচ্ছে 8, যেটার ভ্যালু এসেছে 3। বা এই প্রবলেমটাকে যদি আমি একটু চেঞ্জ করে দিই, যে আমার কাছে 3টা বিট আছে, এই 3টা বিট দিয়ে আমি ম্যাক্সিমাম কয়টা লেভেলকে রিপ্রেজেন্ট করতে পারবো। আমরা তখন কি 2 দিয়ে বলবো যে আচ্ছা এটা হচ্ছে 8টা লেভেল। ওকে, আর আরেকটা জিনিস যেটা, যেমন এই প্রবলেমটার ক্ষেত্রে দেখেন এটাতে কিন্তু কোনো একটা ইন্টিজার ভ্যালু আসবে না, কিন্তু আমাদের বিটস তো আসলে ইন্টিজার ভ্যালু বা পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, নেক্সট যেই পূর্ণ সংখ্যাটা পাবো সেটাকে অ্যান্সার হিসাবে নিব। ওকে, যেমন আমাদের এখানে 9টা লেভেল। ওকে, তো আমরা যদি সূত্রের মধ্যে ফেলি log 2 বেস 9, তাহলে এটা খুব সম্ভবত 3 পয়েন্ট সামথিং আসবে। হ্যাঁ, কিন্তু আমরা এটাকে তখন কি করব, নেক্সট যেই হোল নাম্বার, ওকে, দ্যাট মিনস 4 হিসাবে নিব। মানে 3 এর পরে যদি ছোট ফ্র্যাকশন নাম্বারও আসে, আমরা সেটার জন্য নেক্সট ভ্যালুটাকেই নিব। ওকে, যদি এরকমও আসে যে 3.0000001, তবুও আমি সেটার জন্য নিব হচ্ছে 4। স্যার এখানে কি আমরা ফ্লোর করছি? এটাকে বলে সিল করছি, আমরা সিলিং ভ্যালুটা নিচ্ছি, সিলিং ভ্যালুটা। ফ্লোর মানে কিন্তু আমরা নিচের ভ্যালুটা নিই। মনে করেন আমার যদি 3.99 থাকে, আমরা তখন 3 নিই সেটা। আচ্ছা, ওকে, নেক্সট যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে, তাহলে আমরা সিগন্যাল লেভেলস, বিটস দুইটাই দেখলাম, এখন হচ্ছে আমাদের বিট রেট। ওকে, তাহলে বিট রেটের ডেফিনেশনটা আসলে নামটা শুনেই বুঝতে পারছি, রেট, তাই না? দ্যাট মিনস আমরা কোনো একটা ডিভাইসে 1 সেকেন্ডে যতগুলো বিট সেন্ড করতে পারি বা রিসিভ করতে পারি, সেটা হচ্ছে আমাদের বিট রেট। ওকে, যেমন দেখেন এই এক্সাম্পলটা করলে আমাদের মনে হয় হয়ে যাবে। সেখানে কি বলেছে, যে আমরা একটা ডকুমেন্ট ডাউনলোড করেছি, সেখানে 100টা পেজ, প্রতিটা পেজে 24টা লাইন, 80টা ক্যারেক্টার, আর ক্যারেক্টারকে আমি ASCII ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তাহলে এই বিট রেট at a rate of 100 পেজ, দ্যাট মিনস এই পুরা 100 পেজকে আমাদের বেসিক্যালি 1 সেকেন্ডে ডাউনলোড করতে হবে। ওকে, তাহলে এখন বলেছে যে এটা বিট রেট কত হবে। তাহলে আমরা তো অলরেডি প্রবলেম দেখেছি, তাই না, যে এখান থেকে লাইন নাম্বার, ক্যারেক্টার এগুলোকে ক্যালকুলেট করে আমি টোটাল বিট ধরে নিব বা বের করব। এই বিট গুলোকে তো আমার 1 সেকেন্ডে সেন্ড করতে হবে। ওকে, তাহলে সেটাই হচ্ছে আমাদের বিট রেট। ওকে, কেউ যদি আমাদের এরকম করে বলে যে আমি একটা ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টের সাইজ হচ্ছে 10 MB বা মেগাবিট। ওকে, এবং এই ডকুমেন্টটাকে আমি 6 সেকেন্ড ধরে সেন্ড করছি। ওকে, তাহলে এর বিট রেট কত? তাহলে আমরা কি নর্মাল ওয়েকিং নিয়মের মতো, যে আমি 6 সেকেন্ডে সেন্ড করতে পারি 10 MB বা 10 × 10⁶ বিট। তাহলে এই যে 1 সেকেন্ডে যতগুলো বিট সেন্ড করতে পারলাম, সেটাই হচ্ছে আমাদের বিট রেট। এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের বিট রেট, এবং এর একক কি হবে বা ইউনিট কি হবে, বিট পার সেকেন্ড বা বিট। বুঝেছি এই পর্যন্ত? স্যার আপনি মাত্র যে ম্যাথটা দেখালেন এটার মানে কোশ্চেনটা কি ছিল? কোশ্চেন ছিল যে আমি এমন একটা ডিভাইসে আছি, যেই ডিভাইসটা 10 MB একটা ডকুমেন্ট বা ফাইল বা যেটাই বলেন, সেই ডাটাটাকে 6 সেকেন্ড ধরে সেন্ড করে। হ্যাঁ, তাহলে ওই ডিভাইসের বিট রেট কত এটা বের করতে হবে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে, আচ্ছা ঠিক আছে, আমরা মনে হয় বেসিক জিনিসপত্রগুলো শিখে ফেলেছি। এরপরে আমরা যে জিনিসটা দেখবো,
আজকে বেসিক্যালি আমরা দুইটা টপিক দেখবো। হ্যাঁ, একটা হচ্ছে এই ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট, এটা দেখা হয়ে গেলে নেক্সট আর একটা ছোট টপিক, ওকে, বা কিছু থিওরাম আর কি। স্যার আজকের যে একটা বিট প্যারিটির জন্য থাকে আমরা কি নরমালি 8টাই ধরি? হ্যাঁ, 8টাই ধরি, কারণ এই প্যারিটি বিটটাও তো আমাকে আলটিমেটলি সেন্ড করতে হবে, তাই না? আচ্ছা জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে দেখেন আমাদের প্রথম যেই টপিকটা সেটাকে আমরা বলছি ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। হ্যাঁ, ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট বলতে বেসিক্যালি আমরা যেটা বোঝাচ্ছি যে আমরা তো আলটিমেটলি সিগন্যাল সেন্ড করব সেন্ডার থেকে রিসিভারের কাছে। ঠিক আছে, এখন এই সিগন্যালটা আমরা যেই ভাবে সেন্ডার থেকে সেন্ড করেছি সেভাবে যদি রিসিভারে রিসিভ না হয়, এই সিগন্যালটা যদি সামহাউ কোনো একটু চেঞ্জ হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইম্পেয়ারমেন্ট। ওকে, তাহলে এই ট্রান্সমিশনের সময় যে ইম্পেয়ারমেন্ট হয় বা সিগন্যালটা যেভাবে চেঞ্জ হয়, সেই চেঞ্জ সিগন্যালটা বেসিক্যালি তিন ভাগ হতে পারে। ওকে, একটাকে আমরা বলি হচ্ছে অ্যাটেনুয়েশন, একটাকে আমরা বলি হচ্ছে ডিস্টরশন, আর একটা হচ্ছে নয়েজ। ওকে, তাহলে আমরা কি বলছি, ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট মিনস আমাদের সিগন্যালটা রিসিভারে গিয়ে সামহাউ চেঞ্জ হয়ে গেছে। ওকে, বা চেঞ্জড অবস্থায় রিসিভারে রিসিভড হয়েছে। এখন এই চেঞ্জটা কিভাবে হয়েছে সেটাকে আমরা তিন ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যাটেনুয়েশন, একটা হচ্ছে ডিস্টরশন, আর একটা হচ্ছে নয়েজ। ওকে, এখন তাহলে আমি একটা একটা করে যাই যে কোনটা আসলে কি মিন করে। হ্যাঁ, যেমন প্রথম যেটা আমরা সেটাকে বলছি অ্যাটেনুয়েশন। অ্যাটেনুয়েশনে বেসিক্যালি কি হয় যে আমার যে অরিজিনাল সিগন্যালটা আছে সেটা যখন রিসিভ হয় তখন সিগন্যালের শেপ একই থাকে, জাস্ট তার স্ট্রেংথটা কমে যায়। ওকে, যেমন দেখেন এই দুইটা ছবিতে একটু যদি চিন্তা করি যে আমার এটা হচ্ছে পয়েন্ট এ, এটাকে আমি একটা ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে সেন্ডার থেকে রিসিভারে সেন্ড করেছি। এরপরে কি হয়েছে, পয়েন্ট এ তে যখন রিসিভ হয়েছে, বি তে যখন, পয়েন্ট টু তে যখন রিসিভ হয়েছে, তখন যে আমি সিগন্যালটা পেয়েছি সেই সিগন্যালটা আসলে স্ট্রেংথটা কমে গিয়েছে। ওকে, যেমন এখনো হয়তো যে আমি যত জোরে কথাই বলছি না কেন আপনারা হয়তো শুনতে পাচ্ছেন একটু আস্তে, কারণ কি হয়তো যে সামহাউ সিগন্যালটা অ্যাটেনুয়েটেড হয়ে গিয়েছে, কিন্তু আমি যেই কথাটা বলছি আপনারা তো আসলে সেই কথাটাই শুনছেন। স্যার একটা নয়েজ আসছে। নয়েস আসছে, আচ্ছা, একটু দাঁড়ান। এখন জি স্যার এখন ঠিক আছে। অ্যাটেনুয়েশনের ক্ষেত্রে আমরা কি বলছি যে সিগন্যালের শেপ একই থাকবে, জাস্ট তার স্ট্রেংথটা কমে যাবে। ওকে, তাহলে এই ধরনের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাটেনুয়েশন। এবং আমরা ছবিটা দেখেও বুঝতে পারছি যে অ্যাটেনুয়েশনটা বেসিক্যালি আমাদের জন্য খুব একটা প্রবলেম ক্রিয়েট করে না, কারণ আমাদের সিগন্যালটা যেহেতু একই শেপে আছে, দ্যাট মিনস ডাটাটাও আসলে সেমই আছে। আমরা তখন কি করি, জাস্ট একটা অ্যাম্পলিফায়ার ইউজ তো করে। এটা আমার মনে হয় জুমটা মনে হয় সেট করা নাই মনে হয়। কিছু বলছেন, তখন আমরা জাস্ট একটা অ্যাম্পলিফায়ার ইউজ করে আসলে সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করে দিই। ওকে, দ্যাট মিনস তার স্ট্রেংথটাকে বাড়িয়ে দিই। এখন যে জিনিসটা আমাদের একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখতে হবে, যে আমরা দেখতে চাই আসলে সিগন্যালটুকু কতটুকু বাড়লো বা কতটুকু কমলো সিগন্যালের স্ট্রেংথ। ওকে, তাহলে আমরা প্রথমেই ধরি যে আমাদের এই পয়েন্টে আমরা যখন সিগন্যালটা পাঠাচ্ছিলাম তখন তার স্ট্রেংথ বা পাওয়ার ছিল হচ্ছে P1। বড় করি, তার পাওয়ার ছিল হচ্ছে P1। এখন এটা সামহাউ এই ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে যেতে যেতে পাওয়ারটা লস হয়েছে বা গেইন হয়েছে, হয়তো অ্যাম্পলিফাই করলে গেইন হয়েছে, যেটাই হোক না কেন সেটা হচ্ছে, তাহলে আমি এই পয়েন্টে পেয়েছি পাওয়ার হচ্ছে P2। তাহলে কত গুণ পাওয়ার বা স্ট্রেংথ বাড়লো বা কমলো সেটা আমি কিভাবে পাবো, যে আমি কতটুকু রিসিভ করলাম এবং আমার কতটুকু অরিজিনালি ছিল, তাই না? এই অনুপাতটাই তো হচ্ছে কত গুণ, তাই না? হয়তো আমার এখানে পাওয়ার ছিল 10, এখানে আমি রিসিভ করছি হচ্ছে 5, দ্যাট মিনস কি আমার পাওয়ার অর্ধেক হয়ে গেছে, তাহলে 5/10, এটা করলে হাফ,
বা এখানে আমি হয়তো রিসিভ করছি 20, তার মানে পাওয়ার দ্বিগুণ হয়ে গেছে, তাহলে 20/10 বা 2। ওকে, তাহলে এইটা থেকে আমি বেসিক্যালি রেশিওটা পেয়ে যাচ্ছি। এখন কি হয় যে আমাদের সিগন্যালের ক্ষেত্রে এই রেশিওর ভ্যালুটা আসলে অনেক বেশি চলে আসে, হ্যাঁ। তো সেটাকে ছোট করার জন্য আমরা বেসিক্যালি কি করি, এর সামনে একটা লগ দিয়ে দিই। Okay? তাহলে এই লগ, এই যে ক্যালকুলেশনটা, সেটাই বেসিক্যালি আমাদের অ্যাটেনুয়েশনের ক্যালকুলেশন। তাহলে কেউ যদি আমাকে বলে যে এ থেকে বা .1 থেকে .2 তে অ্যাটেনুয়েশন কত, আমরা তখন কি করব, .1 এর পাওয়ার আর .2 এর পাওয়ার বের করে সেটাকে অনুপাত করে তার সামনে একটা লগ বসাই দিব। ওকে, তাহলে সেটাই হবে আমাদের অ্যাটেনুয়েশন ফ্রম .1 টু .2। ওকে, এখন অনেক সময় আবার কি হয়, ও আচ্ছা, তাহলে এটার একটা একক থাকতে হবে বা ইউনিট থাকতে হবে। এই ইউনিটটা হচ্ছে বেল। ওকে, যেটাকে আমরা বি দিয়ে প্রকাশ করি। ওকে, এখন একটু আগে আমরা বলছিলাম কি যে ভ্যালুটা অনেক বড় আসে, এই জন্য আমরা সামনে লগ বসাইছি। এবার এটাই কি যে লগ বসানোর ফলে ভ্যালুটা অনেক সময় অনেক ছোট চলে আসে, এই জন্য তখন আমরা কি করি, সামনে আবার 10 দিয়ে গুণ করে দিই। ওকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ডেসিবেল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাটেনুয়েশনের ইকুয়েশন। ইকুয়েশন তো বলা যায় না, ফর্মুলা বলতে পারেন আর কি। বুঝেছি? হ্যালো? জি স্যার। ওকে, ঠিক আছে। এরপরে কিছু ছোট ছোট ম্যাথ দিয়ে দেয়া আছে, যেমন হচ্ছে কি বলেছে যে আমরা একটা সিগন্যালকে সেন্ড করছি, তারপরে হচ্ছে যখন ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে, এবং যখন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে চলে গেছে তখন পাওয়ার আসলে 1/2 হয়ে গেছে। ওকে, তাহলে আমার অ্যাটেনুয়েশন ক্যালকুলেট করতে বলছে। ওকে, তাহলে দেখেন আমরা ধরি যে ইনিশিয়াল পাওয়ার ছিল P1। ওকে, এবং আমরা যখন রিসিভ করছি তখন পাওয়ার অর্ধেক হয়ে গেছে, তাই না? তাহলে রিসিভড পাওয়ার P2 কত হবে? P1 এর অর্ধেক। ওকে, বা উল্টা ভাবে বললে কি 0.5 P1। ওকে, এরপরে আমরা এই সূত্রে জাস্ট বসিয়ে দিয়েছি যে 10 লগ 0.5 P1 আর নিচে P1, তাহলে দুটা মিলে P1 কাটাকাটি গিয়ে ফাইনালি যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে -3 ডেসিবেল। ওকে, অ্যাটেনুয়েশন না আসলে আমরা বেসিক্যালি ডেসিবেলেই ক্যালকুলেট করব। ওকে, আচ্ছা। ওকে, এরপরে এই জিনিসটা একটু মজার, সেটা হচ্ছে গিয়ে দেখেন আমাকে কি বলেছে যে আমি একটা সিগন্যাল .1 থেকে .4 এ সেন্ড করেছি। ওকে, এখন এই সেন্ড করার সময় আমার মাঝখানে আরো অনেকগুলো পয়েন্টে সেই সিগন্যাল গুলোকে রিসিভ করছি, তাই না? তাহলে দেখেন আমি যখন .1 থেকে .2 তে গিয়েছি তখন তার অ্যাটেনুয়েশন ছিল -3 ডেসিবেল, আমি এটা ক্যালকুলেট করে দেখেছি। ওকে, এরপরে .2 তে আমি একটা অ্যাম্পলিফায়ার ইউজ করে যখন আবার .3 তে পাঠিয়েছি তখন তার অ্যাটেনুয়েশন ছিল +7 ডেসিবেল। আবার .3 থেকে যখন .4 এ গিয়েছে তখন তার অ্যাটেনুয়েশন ছিল -3 ডেসিবেল। ওকে, এখন আপনাকে ক্যালকুলেট করতে বলেছে যে .1 থেকে যে আমি .4 এ পাঠালাম, তাহলে .1 এর সাপেক্ষে .4 এর অ্যাটেনুয়েশন কত? ওকে, তো এখানে যে জিনিসটা বলেছে যে এই অ্যাটেনুয়েশনটা ক্যালকুলেট করার জন্য আমার আবার নতুন করে ক্যালকুলেট করতে হবে না, আমি জাস্ট কি যে প্রত্যেকটা পয়েন্টে যে ক্যালকুলেশন গুলো করেছি এগুলোকে জাস্ট যোগ করে দিব। যোগ করে যেই ভ্যালুটা পাবো সেটাই আসলে একদম শুরুর পয়েন্টের সাপেক্ষে শেষের পয়েন্টের অ্যাটেনুয়েশন। ওকে, যেমন দেখেন এখানে আমার -3, তার সঙ্গে +7, তার সঙ্গে -3 সবগুলোকে যোগ করলে আসে +1, তাহলে এটা হচ্ছে .1 এর সাপেক্ষে .4 এর অ্যাটেনুয়েশন। এখন দেখেন এই প্রবলেমটাকে আমরা একটু উল্টা ভাবে বলতে পারি। কিরকম করে? এখানে হয়তো আমাদের মিডল পয়েন্ট গুলো বলে দিচ্ছে, তাই না? এখন মনে করেন যে আমরা এমন একটা অঞ্চলে আছি যেখানে আসলে
আমার রিসিভার কাজ করছে না বা রিসিভার সামহাও নষ্ট হয়ে গিয়েছে, তখন আমরা কি করব? আমরা এই, যেমন দেখেন একটু আমি বলি, আমরা হয়তো এখান থেকে এই অংশটুকুর অ্যাটেনুয়েশন ক্যালকুলেট করতে পারলাম -3 ডেসিবেল। তারপরে এইখানে হয়তো আমার রিসিভার আর কাজ করছে না, ফলে আমি অ্যাটেনুয়েশন ক্যালকুলেট করতে পারলাম না। এরপরে আবার কি এই অংশটুকুর জন্য আমি অ্যাটেনুয়েশন ক্যালকুলেট করতে পারলাম -3 ডেসিবেল। ওকে, আরেকটা কি হলো যে আমি একদম শুরুর পয়েন্টের সাপেক্ষে শেষের পয়েন্টের অ্যাটেনুয়েশন ক্যালকুলেট করতে পারলাম, যেটা হচ্ছে +1 ডেসিবেল। ওকে, সেখান থেকে আমি তাহলে কি যেই অংশটুকু নষ্ট হয়ে গিয়েছে সেই অংশটুকুর জন্য অ্যাটেনুয়েশন ক্যালকুলেট করতে পারবো না? স্যার কিভাবে? খালি 1 থেকে বাকিটুকু মাইনাস করে দিতে হবে। কারণ আমরা বুঝতেই তো পারছি যে এই পুরো অংশটুকুর বেসিক্যালি আমরা পাই এই ইন্ডিভিজুয়াল অংশগুলোকে যোগ করে, তাই না? তাহলে আমি এই যে এটাকে হয়তো এক্স ধরে নিলাম, তাহলে আমি কি বলবো যে 1 = -3 ডেসিবেল প্লাস এক্স প্লাস -3 ডেসিবেল। ওকে, এরপরে এখানে কি জাস্ট এই ইকুয়েশনটা সলভ করলে আমরা পেয়ে যাব x = 7 ডেসিবেল। বুঝতে পারছি? তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কারণ এই টাইপের অঙ্ক খুব পপুলার। হ্যাঁ, এই টাইপের অঙ্ক খুবই কমনলি আসে পরীক্ষায়। স্যার আমরা তো আগে মানে অ্যাটেনুয়েশনটা মানে রেশিওতে করে তারপর লগ দিয়ে এখানে আমরা কেন অ্যাডিশন করছি? হ্যাঁ, মানে এখানে আমরা কেন অ্যাডিশন করে মানে পয়েন্টগুলো ভাগ করে বের করছি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে? ও আচ্ছা, ওই যে রেশিও করে যেই অংশটুকু বলছেন না, সেটা কিন্তু বের করেই এইখানে এসেছি। এটা কিন্তু একবারে জাম দিয়ে আসি নাই। ওকে, এই যে -3 ডেসিবেল যে পেলাম বা +7 ডেসিবেল যে পেলাম, এগুলো তো বেসিক্যালি কিভাবে পাইছি? ওই যে আমাদের যে সূত্র ছিল P2/P1, তার সামনে লগ এবং 10। ওকে, তো এই সূত্র দিয়ে আমরা আসলে এগুলো পেয়েছি আগে। ওকে, আর যোগ বা বিয়োগের কাজটা আমরা বলছি যে যদি এরকম আমি প্রত্যেকটা সেকশনের পেয়ে যাই, তখন বেসিক্যালি এই সবগুলোকে যোগ করলে আমি একদম শুরুর সাপেক্ষে শেষের অংশ অ্যাটেনুয়েশনটাও পেয়ে যাই, তখন আর আলাদাভাবে এই সূত্রটা ইউজ করতে হচ্ছে না। বুঝতে পারছেন? মানে এই সূত্রটা আপনি ইউজ করতে পারেন চাইলে, কিন্তু যেই ভ্যালুটা আসবে সেটা আসলে এই ভ্যালুটারই সমান হবে। বুঝেছি? জি স্যার। সেটা এরকম একটা কোশ্চেন আপনাদের অ্যাসাইনমেন্টে আছে অবশ্য, ওটা একটু সলভ করলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, আর না হলে আমরা ক্লাসেও দেখবো, নিয়ে অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের অ্যাটেনুয়েশনের পার্ট। সেকেন্ড পার্টটুকু হচ্ছে ডিস্টরশন। হ্যাঁ, ডিস্টরশন হচ্ছে, দেখেন অ্যাটেনুয়েশন আমরা কি বলেছিলাম যে আমাদের যেটা সেন্ডারের সিগন্যাল আর যেটা রিসিভারের সিগন্যাল, সেটার শেপ কিন্তু সেম থাকে, জাস্ট তার সিগন্যাল স্ট্রেংথটা কমে যায় বা বেড়ে যায় বা চেঞ্জ হয়ে যায়। ওকে, আর ডিস্টরশনের ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের সিগন্যালের শেপটাই চেঞ্জ হয়ে যাবে। ওকে, যেমন দেখেন এটা ছিল আমার সেন্ডারের অরিজিনাল সিগন্যাল, এই সিগন্যালটা যখন রিসিভারে পৌঁছাইছে তখন আসলে এইভাবে রিসিভ করছে। ওকে, ফলে দেখেন এখানে আমার এই সিগন্যালের শেপটা চেঞ্জ হয়ে গিয়েছে না? তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে ডিস্টরশন। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা নেক্সটটাতে যাই। ওকে, এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। নয়েজের ক্ষেত্রেও আমাদের বেসিক জিনিসটা সেম। নয়েজের ক্ষেত্রেও কি হবে যে আমার যে ট্রান্সমিটেড সিগন্যালটা সেটা আমি যখন রিসিভ করব, তখন এই রিসিভ সিগন্যালের শেপটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে কোশ্চেন হচ্ছে যে ডিস্টরশন আর নয়েজের মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখেন এর ক্ষেত্রে আমার রিসিভ সিগন্যালের শেপটা চেঞ্জ হয়ে যায়, জাস্ট ডিফারেন্স হচ্ছে ডিস্টরশনের ক্ষেত্রে আমার ইন্টারনাল কোনো কজের কারণে এই জিনিসটা ঘটে, আর নয়েজের ক্ষেত্রে এই কজটা হচ্ছে আউটসাইড কোনো কজ বা এক্সটার্নাল কোনো কজ, যেটাকে আমরা বলি হচ্ছে নয়েজ। ওকে, দ্যাট মিনস ডিস্টরশনে হয়তো হতে পারে যে আমি যে রিসিভারটা ইউজ করছি সেখানে কোনো একটা প্রবলেম হয়েছে, বা যে আমি যে মিডিয়াম বা কেবলটার মাধ্যমে সিগন্যালটা সেন্ড করছি সেটাতে কোনো একটা ফল্ট ছিল। এই সকল ইন্টারনাল ফল্টের কারণে বেসিক্যালি আমার
সিগন্যালটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাহলে যদি ইন্টারনাল কজের কারণে সিগন্যালটা চেঞ্জ হয়ে যায় সেটাকে আমরা বলি ডিস্টরশন। আর এক্সটার্নাল কজ মানে হচ্ছে আমরা তো ওই সিগন্যালের সুপারপজিশন দেখেছিলাম, তাই না, যে একটা সিগন্যালের উপর আরেকটা সিগন্যাল দিতে পারে, দুইটা সিগন্যাল মিলে একটা নতুন সিগন্যাল ক্রিয়েট হয়। ওকে, তো সেই কাজটাই হচ্ছে যে আমি যে মিডিয়ামের মাধ্যমে সিগন্যালটাকে সেন্ড করছি তার আশেপাশে যদি কোনো স্ট্রং সিগন্যাল থাকে তাহলে কি করবো, ওই সিগন্যালটা এই সিগন্যালটাকে হ্যাম্পার করবে, ফলে হয়ে যাবে কি সিগন্যালের শেপটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এই আশেপাশে যে এক্সটার্নাল সিগন্যাল সেটাকে আমরা বলছি হচ্ছে নয়েজ। ওকে, দ্যাট মিনস আমার অরিজিনাল সিগন্যালটা এই নয়েজের প্রভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এটাকে বলছি নয়েজ। ওকে, তাহলে ডিস্টরশন আর নয়েজের মধ্যে ডিফারেন্স বুঝতে পারবো। একটা হচ্ছে ইন্টারনাল কজ আর একটা হচ্ছে এক্সটার্নাল কজ। ওকে, হ্যালো, হ্যালো। Yes, sir. ওকে, আচ্ছা, এখন এই নয়েসে আমাদের আবার কিছু ক্যালকুলেশন আছে। হ্যাঁ, যেমন দেখেন অ্যাটেনুয়েশনের ক্ষেত্রে আমরা বের করেছিলাম যে আমাদের সিগন্যালটা কতটুকু অ্যাটেনুয়েটেড হলো বা কতটুকু কমে গেল। ওকে, আর নয়েসের ক্ষেত্রে আমরা বেসিক্যালি চেক করে দেখি যে আমি যে মিডিয়ামে পাঠালাম সেটাতে আমার আসলে নয়েসের এফেক্টটা কিরকম বা নয়েসটা আসলে কতটুকু স্ট্রং বা উইক। ওকে, সেই জন্য আমরা বেসিক্যালি কি করি, চেক করে দেখি যে আমার যদি সিগন্যালের স্ট্রেংথ হয় এস এবং নয়েসের স্ট্রেংথ হয় এন, তাহলে আমরা দেখি যে নয়েসের সাপেক্ষে আমার সিগন্যালের স্ট্রেংথ কত। ওকে, দ্যাট মিনস এস ডিভাইডেড বাই এন। ওকে, তাহলে দেখেন এখানে আমরা কি করছি, সিগন্যাল আর নয়েসের জন্য একটা রেশিও বের করছি। তাহলে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে এস এন আর। ওকে, বা সিগন্যাল টু নয়েস রেশিও। ওকে, এখন আগের মতো সেম, এটা যদি অনেক ছোট ভ্যালু হয় সেজন্য আমরা এটা, সরি বড় ভ্যালু হয় এজন্য এটার সামনে আমরা একটা লগ বসিয়ে দিই। ওকে, এবং তখন তার ইউনিট হয়ে যায় বেল, আর সামনে যদি 10 দিয়ে গুণ করি তখন তার ইউনিট হয়ে যায় ডেসি বেল। স্যার এখানে এস বাই এন, তার মানে উপরের এসটা হলো স্যার সিগন্যালের স্ট্রেংথ আর এনটা হইলো নয়েজের স্ট্রেংথ। হ্যাঁ, নয়েজের স্ট্রেংথ। ওকে, এই জন্যই তো এটার নামও এসএনআর, দ্যাট মিনস সিগন্যাল টু নয়েজ রেশিও। দেখেন এসএনআর হচ্ছে শুধু রেশিওটা এস বাই এন। হ্যাঁ, আর আপনি, সরি, এস বাই এন, আর আপনি যখন এই যে লগ বসাবেন 10 বসাবেন তখন সেটাকে আমরা বলি হচ্ছে এসএনআর ইন ডেসিবেল। ওকে, যেমন এখানে একটা ছোট প্রবলেম দিয়ে দিছে যে আমার একটা সিগন্যাল আছে যেটা 10 মিলি ওয়াট। ওকে, আর আমার যে নয়েজটা আছে সেটা হচ্ছে 1 মাইক্রো ওয়াট। ওকে, তাহলে আপনার এসএনআর কত এবং এসএনআর ডিবি কত এই দুইটা বের করতে বলছে। ওকে, তাহলে তো প্রথমে বুঝতে পারছি যে আমার সিগন্যাল হচ্ছে 10 মিলি ওয়াট বা 10 ইন্টু 10 ইনভার্স 3 ওয়াট। ওকে, আর নয়েজ হচ্ছে 1 মাইক্রো ওয়াট বা 10 ইন্টু 10 ইনভার্স 6 ওয়াট। ওকে, তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিও হবে 10 ইন্টু 10 ইনভার্স 3 বাই 10 ইন্টু 10 ইনভার্স 6। ওকে, এটা করলে যে ভ্যালুটা পাবো সেটা। আর সিগন্যাল টু নয়েজ রেশিও ডিবি মানে কি, তার আগে একটা লগ বসায় সেটাকে আবার 10 দিয়ে গুণ করে দিব। এসএনআর ডিবি বেসিক্যালি হচ্ছে 10 লগ এসএনআর। ওকে, ও আচ্ছা, এখানে কি করে দেওয়া আছে? আচ্ছা, না করে দেওয়া নাই।
ওকে, এখন দেখেন এই জিনিসটাও বেশ মজার। হ্যাঁ, তাহলে দেখেন আমরা চাই কি আসলে, আমাদের যেন সিগন্যালের স্ট্রেংথটা অনেক বেশি হয়, নয়েসের স্ট্রেংথটা অনেক কম হয়, তাই না? যদি সিগন্যালের স্ট্রেংথ অনেক বেশি হয় তখন তো একটা ছোটখাটো নয়েসও আসলে ওকে খুব বেশি চেঞ্জ করতে পারবে না। ওকে, তাহলে সেক্ষেত্রে আমার এসএনআর এর ভ্যালু কি হবে? ওকে, সেই জিনিসটাই এখানে দেখানোর চেষ্টা করছে। তো দেখেন, যদি আমার সিগন্যালের পাওয়ার অনেক বেশি হয় এবং নয়েসের পাওয়ার একদম নেগলিজিবল বা জিরো হয়, সেক্ষেত্রে বেসিক্যালি আমার এসএনআর এর ভ্যালু হবে ইনফিনিটি। ওকে, বা উল্টাভাবে বলতে গেলে আমরা আসলে চাই যে এসএনআর এর ভ্যালু যত পারা যায় বেশি হোক, যত বেশি হবে তত বেসিক্যালি আমার সিগন্যালের স্ট্রেংথটা বেশি হবে, এ আসলে নয়েস দিয়ে তত কম এফেক্টেড হবে। ওকে, আর যত এসএনআর এর ভ্যালু কমতে থাকবে দ্যাট মিনস আমার ওই এনভায়রনমেন্টে নয়েসের পাওয়ারটা বেশি, তত দেখা যাবে হয়তো সিগন্যালটা আসলে ইফেক্টেড হচ্ছে নয়েস দিয়ে। বুঝতে পেরেছি? ওকে, মানে কেউ যদি আপনাকে ডিরেক্ট বলে যে আমার কাছে দুইটা এনভায়রনমেন্ট আছে অথবা দুইটা কমিউনিকেশন চ্যানেল আছে, একটা হচ্ছে এ থেকে বি আর একটা হচ্ছে এ থেকে সি। ওকে, এরপরে বললো এর এসএনআর হচ্ছে 100 আর এর এসএনআর হচ্ছে 10,000। ওকে, তখন আপনি কি জাস্ট এই চোখ বন্ধ করেই বলবেন আচ্ছা এর যদি এসএনআর বেশি তুমি তাহলে এই মিডিয়াম বা এই চ্যানেল দিয়ে ডাটাটাকে সেন্ড করো। কারণ এখানে নয়েসের স্ট্রেংথ কম, ফলে এখানে সিগন্যালটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, যেমন এখানেও একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখাইছে, যেমন নয়েসের স্ট্রেংথ কম হলে সিগন্যালটা মোটামুটি কাছাকাছি থাকে, আর নয়েসের স্ট্রেংথটা বেশি হয়ে গেলে সিগন্যালটা একদমই চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে আমাদের এই ফার্স্ট টপিকটা শেষ, যেটাকে আমরা বলছিলাম ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট, যেখানে বেসিক্যালি ছিল তিনটা জিনিস। একটু বলেন তানিম মাশরিফ কি বলে, একটু দেখতো তানিম ভাই কি বলে, এই ওদেরকে একটু একটু বলেন। মিউট করেন। আচ্ছা, তিনটা জিনিস, অ্যাটেনুয়েশন, ডিস্টরশন, নয়েজ। ওকে, আর আমাদের সেকেন্ড যে টপিকটা সেটাকে আমরা বলি হচ্ছে ডাটা রেট। একটা করলেই হইলো, আমি এই একটু মিউট করেন। স্যার টিম করতে আপনি টিম মিউট করতে করে নাইলে দেন সবাইকে। একটা করলে হইলো। ওকে, আচ্ছা, আমাদের সেকেন্ড যে টপিকটা সেটা হচ্ছে ডাটা রেট লিমিট। ওকে, ডাটা রেট লিমিট বেসিক্যালি কি বোঝায় বা কি ক্যালকুলেট করে, সেটা হচ্ছে আমরা তো চাইলেই একটা চ্যানেল দিয়ে আমাদের মনের মতো স্পিডে ডাটাটাকে সেন্ড করতে পারি না, তাই না? এর একটা লিমিটেশন আছে। ওকে, যে কেউ মানে সেটা কি হয় আমাদের ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করে, তারপরে সেখানে কি পরিমাণ নয়েস আছে সেটার উপর ডিপেন্ড করে, অথবা দেখা গেল যে আমি সিগন্যালটাকে কিভাবে ম্যানেজ করছি সেটার উপর ডিপেন্ড করে। ওকে, তো এই সব কিছু জিনিসকে ইনকর্পোরেট করে আমরা বেসিক্যালি দুইটা থিওরি বা বলতে পারেন যে দুইটা ইকুয়েশন দাঁড় করাই, যেটা থেকে আমরা ক্যালকুলেট করতে পারি যে আমার রিয়েল লাইফে আমি কত রেটে ডাটাটা সেন্ড করতে পারবো বা রিসিভ করতে পারবো। ওকে, সেহেতু সেই দুটো ইকুয়েশনকে আমরা একসঙ্গে বলছি হচ্ছে ডাটা রেট লিমিটস। ওকে, এখন প্রথম যে ইকুয়েশনটা সেটাকে আমরা বলি হচ্ছে এনকুইস্ট বিট রেট ইকুয়েশন। ওকে, যেটা বেসিক্যালি কাজ করে হচ্ছে নয়েজ লেস চ্যানেলের উপর। আর দ্বিতীয় যে ইকুয়েশনটা সেটাকে আমরা বলি হচ্ছে শ্যানন ক্যাপাসিটি ইকুয়েশন, যেটা কাজ করে হচ্ছে নয়েজি চ্যানেলের উপর। ওকে, আচ্ছা, এখন তাহলে দেখি দুটো ইকুয়েশন বেসিক্যালি আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথমটাকে আমরা বলছি হচ্ছে এনকুইস্ট বিট রেট ইকুয়েশন, যেটা কাজ করবে নয়েজলেস চ্যানেলের উপর। এবং এই ইকুয়েশনটা কি বলছে যে আমাদের যেই বিট রেটটা হবে সেটা হচ্ছে 2 ইন্টু ব্যান্ডউইথ ইন্টু, এটা আসলে ইন্টু, হ্যাঁ, লগ 2 বেস এল। হ্যাঁ, এখানে একটু লেখাটা আলাদাভাবে আসছে, আমি একটু যদি লিখি তাহলে এটা হচ্ছে 2 ইন্টু ব্যান্ডউইথ
ইন্টু লগ 2 বেস এল। ওকে, তার মানে কি বলছে যে আপনার ব্যান্ডউইথ যত এবং আপনার এল বলতে এখানে আমরা বুঝাবো যে সিগন্যাল লেভেল। একটু আগেই তো আমরা বলেছিলাম যে আমি বিট গুলোকে কয়টা লেভেল দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে, তো আমার সিগন্যাল লেভেল যত হবে এইটা থেকে যদি আমি ইকুয়েশনে বসাই দেই তাহলে যেই ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার বিট রেট। ওকে, যেমন দেখেন এখানে হয়তো একটা, স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার আমরা এর আগ পর্যন্ত সব জায়গায় লগ 10 বেস ইউজ করছি, মানে হুম। যতগুলো ক্যালকুলেশন আছে এখানে লগ 2 বেস কেন ইউজ করলাম? আচ্ছা, এটা আপনারা একটু দেখবেন যে যখনই আমার লেভেল চলে আসে, সিগন্যাল লেভেল বা এল এর ভ্যালুটা চলে আসে, তখনই বেসিক্যালি আসলে লগ 2 বেসের ক্যালকুলেশন আসে। কারণ এই যে আমরা উপরে দেখলাম না, এলটা বেসিক্যালি আসলে কিভাবে আসে, লগ 2 বেস এন থেকে। ওকে, বা এনটাকে আমি যেন কিভাবে পাই 2 টু দি পাওয়ার এল থেকে। ওকে, তো এখান থেকে আসলে জিনিসটা এখানে চলে আসে। বুঝতে পারছি কি? ইয়েস স্যার। কারণ এলটা তো আসলে ওই যে 0 0, মানে আমরা তো বিটটাকে রিপ্রেজেন্ট করি তাই না? কারণ একটা বিট দিয়ে তো আসলে দুইটা করে ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারি। Okay, তো এটার ক্যালকুলেশন আসলে 2 এর পাওয়ার করে করে চেঞ্জ হয়। ওকে, ও একটা ভালো কোশ্চেন বলছে ইন এ সেন্স যে হ্যাঁ এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে আমরা কখন লগ 10 বেস ইউজ করছি, কখন লগ 2 বেস ইউজ করছি। হ্যাঁ, মাথায় না থাকলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবেন কনফিউজিং লাগছে যে আমার এখানে কি লগ 2 হবে না লগ 10 হবে। Okay, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কন্টিনিউ করি। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। এরপরে কি হবে, এই সূত্রে যে কোনো দুইটা ভ্যালু দিয়ে দিলে আমাদের থার্ড ভ্যালুটাকে খুঁজে বের করতে হবে। কখনো হয়তো ব্যান্ডউইথ আর লেভেল দিয়ে দিবে, সেখান থেকে বিট রেট বের করতে হবে। কখনো হয়তো বিট রেট আর লেভেল বা বিট রেট বা ব্যান্ডউইথ দিয়ে দিবে, সেখান থেকে থার্ড ভ্যালুটাকে খুঁজে বের করতে হবে। ওকে, মানে এখানে আসলে কি বলবো, বোঝানোর কিছু নাই, জাস্ট আমাদের সূত্র ফেলায় সূত্র অনুযায়ী প্রবলেমটাকে সলভ করতে হবে। ওকে, যেমন দেখেন এখানে একটা প্রশ্ন বা কোশ্চেন দিয়ে দিছে, সেখানে কি একটা নয়েজলেস চ্যানেল, দ্যাট মিনস ইনক্রিজড হবে। সেখানে হচ্ছে আমার ব্যান্ডউইথ 3000 হার্টজ এবং সিগন্যাল লেভেলস হচ্ছে 2। ওকে, তো সেখান থেকে আমাদের ম্যাক্সিমাম বিট রেটটা বের করতে বলছে। তাহলে যে 2 ইন্টু 3000 লগ 2 বেস 2। ওকে, তো ক্যালকুলেট করে আমরা বিট রেট পেয়েছি হচ্ছে 6000 বিট পার সেকেন্ড। ওকে, তাহলে এটা গেল আমাদের প্রথম ইকুয়েশন। আমাদের সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে নয়েজি চ্যানেলের জন্য, হ্যাঁ, যেটাকে আমরা বলি হচ্ছে শ্যানন ক্যাপাসিটি ইকুয়েশন। ওকে, শ্যানন ক্যাপাসিটি ইকুয়েশনটা কি বলে, এখানে আমাদের ক্যাপাসিটি বলতে বেসিক্যালি বিট রেটই বোঝায়। হ্যাঁ, তাহলে বিট রেট হচ্ছে ব্যান্ডউইথ ইন্টু লগ 2 বেস 1 প্লাস এসএনআর। ওকে, কারণ এখানে তো আমাদের নয়েজি চ্যানেল তাই না, দ্যাট মিনস আমাকে নয়েজটাকে কনসিডারেশনে আনতে হবে। আর নয়েজের কনসিডারেশন তো ওই যে আমরা এসএনআর থেকেই পেয়েছি, সিগন্যাল টু নয়েজ রেশিও থেকে। ওকে, তো এইখানকার সূত্রটা তাহলে কি হচ্ছে, ক্যাপাসিটি মানে আসলে বিট রেটই বোঝায়। তাহলে বিট রেট is equal to bandwidth into log 2 base 1 plus SNR. এখন এখানেও সেম, আপনাকে যে কোনো দুইটা ভ্যালু দিয়ে থার্ড ভ্যালুটা খুঁজে বের করতে হবে। কেউ হয়তো বলবে এসএনআর আর ব্যান্ডউইথ দিয়ে দেওয়া আছে, বিট রেট কত, অথবা বিট রেট আর ব্যান্ডউইথ দিয়ে দেওয়া আছে, সেখান থেকে এসএনআর কত। ওকে, যেমন এখানেও সেম, আমাদের কি বলেছে, ব্যান্ডউইথ দিয়ে দেয়া আছে, সিগন্যাল টু নয়েজ রেশিও দিয়ে দেয়া আছে, সেখান থেকে আমার ক্যাপাসিটি বা বিট রেট বের করতে বলছে। তাহলে এই যে ব্যান্ডউইথ লগ 2 1 প্লাস এসএনআর, সেখান থেকে তাহলে আমরা ভ্যালু পেয়েছি এত বিট পার সেকেন্ড। স্যার এইখানে কি আমাদের তার মানে সি ইউজ করতেই হবে নাকি ব্যান্ডউইথ ইউজ করলেও হবে? সরি স্যার, ব্যান্ডউইথ, বিট রেট ইউজ করলেও হবে? হ্যাঁ বিট রেট হিসেবেও লিখতে পারেন, অসুবিধা নেই, এটা নিয়ে খুব বেশি ঝামেলা নেই। জাস্ট এটাই মাথায় রাখবেন যে ক্যাপাসিটি আর বিট রেট কিন্তু একই জিনিসকেই রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ,
আচ্ছা, এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ওই ধরনের ম্যাথ কি এখানে আছে? দেখি। এখানে আছে, হ্যাঁ। ওকে, দেখেন এই ম্যাথটা একটু খেয়াল করি। হ্যাঁ, দেখেন এখানে বেসিক্যালি কি কি দিয়ে দেয়া আছে। আমার ব্যান্ডউইথ দিয়ে দেয়া আছে, যেটা হচ্ছে 1 মেগাহার্টজ। এরপরে আমার এসএনআর দিয়ে দেওয়া আছে, যেটা হচ্ছে 64। সেখান থেকে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট বিট রেট এবং সিগন্যাল লেভেল বের করতে বলছে। ওকে, এখন প্রথমে বিট রেট বের করা যত সহজ, কারণ বিট রেটের সূত্র আমরা অলরেডি জানি নয়েজি চ্যানেলের জন্য, তাই না? নয়েজি চ্যানেলের জন্য বিট রেট কি, যে ব্যান্ডউইথ ইন্টু লগ 2 বেস 1 প্লাস এসএনআর। ওকে, তো এখান থেকে ক্যালকুলেশন করে আমি আমার বিট রেট পেলাম হচ্ছে 6 Mbps। বুঝতে পারছি? তাহলে এটা গেল আমার বিট রেট। ওকে, এখন আমার সিগন্যাল লেভেলও তো বের করতে বলছে, তাই না? আর সিগন্যাল লেভেল বের করতে হলে তো আমি আর শ্যাননের ইকুয়েশন থেকে বের করতে পারবো না, আমাকে যেতে হবে কোথায়? এনকুইস্টের ইকুয়েশনে, তাই না? এখন দেখেন, শ্যাননের ইকুয়েশনটা হচ্ছে আমার নয়েজি চ্যানেলের জন্য, আর এনকুইস্টের ইকুয়েশনটা হচ্ছে আমার নয়েজ লেস চ্যানেলের জন্য। ওকে, এখন একটু নিজেরাই চিন্তা করেন তো, যে যদি আমার নয়েজ জি চ্যানেলেই বিট রেট হয় 6 Mbps, মানে দেখেন একটা খারাপ আবহাওয়ার মধ্যেই আমি আসলে, খারাপ আবহাওয়া বা খারাপ সিচুয়েশনের মধ্যে আমি 6 Mbps স্পিডে ডাটা পাঠাতে পারছি। ওকে, তার মানে নয়েসলেস চ্যানেলে আমি অবশ্যই এই রেটে বা তার চেয়ে বেশি রেটে ডাটা পাঠাতে পারবো না, মানে থিওরিটিক্যালি তো তাই হওয়ার কথা। বুঝাইতে পারলাম? স্যার ওকে, তো সেই ক্ষেত্রে আমরা তখন কি করব, যে নয়েসলেস চ্যানেলে হয়তো এই ভ্যালুটাকেই আমাদের বিট রেট হিসেবে ধরে নিয়ে ওই ফর্মুলাতে তখন ফেলে সেখান থেকে বিট সিগন্যাল লেভেল বের করব। ওই ফর্মুলাটা কি ছিল? আমার বিট রেট is equal to 2 into bandwidth into log 2 base L। ওকে, তাহলে আমি এই বিট রেটটাকেই এখানে সেম বিট রেট হিসেবে ইউজ করব। তারপরে 2 তো 2 জানি, ব্যান্ডউইথ তো অলরেডি জানি 1 মেগাহার্টজ। সেখান থেকে আমার জাস্ট কি এল অজানা, আমি তখন জাস্ট এলটাকে খুঁজে বের করব। বুঝতে পারছেন? তাহলে একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশনে শিফট করছি কিভাবে, যে আমরা একটু থিওরিটিক্যালি একই অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছি। কারণ কি, যে আমার যদি নয়েজি চ্যানেলেই এত হয়, তাহলে নয়েজলেস চ্যানেলে এর চেয়ে কম হওয়ার কোনো কারণ নাই। ওকে, বা এর চেয়ে বেশি হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি একটা বৈরী বা কি বলবো হোস্টাইল সিচুয়েশনেই আসলে এইটা অ্যাচিভ করতে পারছি, আর নয়েসলেস মানে তো আরো বেটার সিচুয়েশন। ওকে, ওকে, তো এই টাইপের অঙ্ক। আরেকটা কোশ্চেন স্যার, তার মানে হুম, আমরা মানে কোশ্চেন দেখে যদি উল্লেখ না থাকে যে এটা নয়েজলেস অথবা নয়েজি, তার মানে সিচুয়েশন, এটা কিভাবে বুঝবো যদি উল্লেখ না থাকে? ওকে, সেটা বুঝবেন বেসিক্যালি আসলে কি কি দেয়া আছে তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন দেখেন এই প্রবলেমটাতেও কিন্তু উল্লেখ করে দেওয়া নেই এটা নয়েজলেস নাকি নয়েজি। ওকে, কিন্তু এখানে যেই জিনিসগুলো দিয়ে দেয়া আছে, যেমন দেখেন দিয়ে দেয়া আছে ব্যান্ডউইথ, আর দিয়ে দেয়া আছে এসএনআর। ওকে, তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি না যে আমার কোন সূত্রটা বের করতে হবে। আপনি দুইটাকে একটু চিন্তা করে দেখেন। এনকুইস্টে তো এসএনআর বলে কিছু নাই, শুধু শ্যাননের মধ্যে এসএনআর আছে। দ্যাট মিন্স কি আমাকে শ্যানন দিয়ে এটা সলভ করতে হবে। ওকে, তারপরে আমি যখন আবার সিগন্যাল লেভেল পাইলাম, তখন আমি আবারও চিন্তা করে দেখলাম যে আচ্ছা এনকুইস্টে তো সিগন্যাল লেভেল বলে কিছু নাই, তার মানে এটাকে আমার, সরি শ্যাননে তো সিগন্যাল লেভেল বলে কিছু নাই, এনকুইস্টে আছে। দ্যাট মিন্স আমাকে তাহলে এখন এনকুইস্ট ইউজ করতে হবে। ওকে, তো কি দেয়া আছে আর কি চাইছে এটার উপর ডিপেন্ড করে বেসিক্যালি আপনাকে ডিসিশন নিতে হবে যে কি করা উচিত। বুঝেছি? ইয়েস স্যার।
ওকে, শ্যানন ফর্মুলা গেল। ওকে, এখানে একটা সুন্দর জিনিস বলছে যে অ্যাকচুয়ালি শ্যানন ক্যাপাসিটি আমাকে থিওরিটিক্যাল আপার লিমিট দেয়, যে আমি একটা নয়েজি চ্যানেলেও আসলে কতটুকু পেতে পারি। ওকে, আর এনকুইস্ট থেকে বেসিক্যালি আমি সিগন্যাল লেভেলটা ক্যালকুলেট করতে পারি, কারণ শ্যাননেতে ওই এল এর ভ্যালু বলে কিছু নাই। আচ্ছা, এরপরে আমাদের ছোট্ট আরেকটা টপিক, যেটাকে আমরা বলি হচ্ছে পারফরমেন্স অ্যানালাইসিস। হ্যাঁ, যেমন দেখেন আমরা ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে পারফরমেন্স অ্যানালাইসিসের 4টা ম্যাট্রিক্স দেখেছিলাম, যেমন ডেলিভারি, অ্যাকুরেসি, টাইমলিনেস আর জিটার। ওকে, আর এখানে আমরা বলছি যে আমি এই যে সিগন্যালটাকে পাঠালাম বা ডেটাটাকে পাঠালাম সেটার পারফরমেন্স আমি কিভাবে অ্যানালাইসিস করতে পারি। ওকে, সেটার জন্য বেসিক্যালি আমরা 3টা ম্যাট্রিক্স ইউজ করি। একটাকে আমরা বলছি ব্যান্ডউইথ, একটা হচ্ছে থ্রুপুট, আর একটা হচ্ছে ল্যাটেন্সি বা ডিলে। ওকে, এখন ব্যান্ডউইথ কি এটা তো অলরেডি আমরা দেখেছি। হ্যাঁ, এখন এটার মধ্যেও কিন্তু একটু বোঝার জিনিস আছে, সেটা একটু আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, ব্যান্ডউইথ আসলে কি সেটা ডিপেন্ড করে আমি সিগন্যালটাকে কিভাবে ক্যালকুলেট করছি সেভাবে। ওকে, যেমন ব্যান্ডউইথকে আমি কখনো কখনো হার্টজ এ রিপ্রেজেন্ট করতে পারি, আবার ব্যান্ডউইথকে কখনো কখনো আমি বিট পার সেকেন্ড হিসাবেও রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে? যে আমার এই আমি যদি একটা অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে বলি, তখন আসলে ব্যান্ডউইথ হচ্ছে, আমরা ওই যে দেখেছিলাম যে ওই অ্যানালগ সিগন্যালটা যেই সিম্পল সিগন্যালের কম্বিনেশন, সেটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আর মিনিমাম ফ্রিকোয়েন্সির যেই ডিফারেন্স, সেটাই হচ্ছে আমার ব্যান্ডউইথ। ওকে, আর ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমরা ব্যান্ডউইথকে রিপ্রেজেন্ট করি হচ্ছে, কারণ ডিজিটাল সিগন্যালে তো ফ্রিকোয়েন্সি বলে জিনিসটা খুব ভ্যালিড কিছু না। ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমার আসলে বিট জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো সেই ক্ষেত্রে আমি তখন ব্যান্ডউইথটা ক্যালকুলেট করি হচ্ছে বিট পার সেকেন্ড হিসাবে। দ্যাট মিনস আমি 1 সেকেন্ডে কয়টা বিট পাঠাতে পারি। বুঝতে পারছি? কিন্তু দুইটা আলটিমেটলি কিন্তু একই জিনিসই, যে আমার এখানে যদি ব্যান্ডউইথ 1000 হার্টজ হয়, সেটাকে আমি এখানে হয়তো বলতে পারি আচ্ছা 1000 বিট, মানে দুইটা ইন্টারচেঞ্জেবল আর কি। ওকে, তাহলে এটা গেল আমার প্রথম পারফরমেন্স ম্যাট্রিক্স। দ্যাট মিনস আমার দুইটা চ্যানেলের মধ্যে যার ব্যান্ডউইথ বেশি আমরা ধরে নিচ্ছি তার পারফরমেন্স বেটার। ওকে, আর সেকেন্ড যেটাকে বলছি সেটা হচ্ছে আমাদের থ্রুপুট। ওকে, থ্রুপুট ব্যান্ডউইথকে আমরা যেমন বিট পার সেকেন্ড দিয়ে রিপ্রেজেন্ট করি বা হার্টজ দিয়ে রিপ্রেজেন্ট করি, থ্রুপুটকেও আমরা সেভাবেই রিপ্রেজেন্ট করি বিট পার সেকেন্ড হিসাবে। ওকে, তাহলে ডিফারেন্সটা কোথায় আসলে ব্যান্ডউইথ আর থ্রুপুটের মধ্যে? ব্যান্ডউইথ হচ্ছে বেসিক্যালি আমার থিওরিটিক্যালি ম্যাক্সিমাম লিমিট বা ক্যাপাসিটি, আর থ্রুপুট হচ্ছে আমার অ্যাকচুয়াল লিমিট বা অ্যাকচুয়ালি আমি এখন কত পাচ্ছি। ওকে, যেমন আপনারা যখন আইএসপির কাছ থেকে নেন, তখন হয়তো আইএসপি বলে দেয় যে আপনি আমার কাছে যে কানেকশনটা নিয়েছেন সেটা হয়তো 20 এমবিপিএস। ওকে, তাহলে এটা হচ্ছে আপনার ব্যান্ডউইথ। ওকে, এরপরে কি হয়েছে, এখন মনে করেন এই যে 9টা বাজে, আজকে হয়তো কি যেন ওয়ার্ল্ড কাপের ফাইনাল আছে, সবাই হয়তো ফাইনাল দেখার জন্য চেষ্টা করছে, ফলে হয়তো দেখা গেছে কি যে নেটওয়ার্কটা একটু নয় কি বলবো কনজেস্টেড হয়ে গেছে, ফলে আপনি হয়তো খেলা দেখতে গিয়েও আটকায় আটকায় যাচ্ছে। আপনি অ্যাকচুয়ালি তখন হয়তো fast.com বা ocular.com বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করে দেখলেন যে আপনার এখন নেটওয়ার্কের স্পিড হচ্ছে 6 এমবিপিএস। ওকে, তাহলে এইটা হচ্ছে আপনার থ্রুপুট। তাহলে এটা হচ্ছে থিওরিটিক্যালি আপনি 20 এমবিপিএস পর্যন্ত স্পিড পেতে পারেন, আর এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আপনি এখন 6 এমবিপিএস স্পিড পাচ্ছেন। তাহলে থিওরিটিক্যালি যেটা পেতে পারেন সেটা হচ্ছে ব্যান্ডউইথ, আর থ্রুপুট হচ্ছে প্র্যাকটিক্যালি আপনি যেটা পাচ্ছেন। ওকে, তাহলে আরেকটা পারফরমেন্স ম্যাট্রিক্স কি হতে পারে যে অ্যাকচুয়ালি থ্রুপুটটা কত হবে। কারো হয়তো দেখা গেল ব্যান্ডউইথ 20 বা 25 এমবিপিএস কিন্তু এখন পাচ্ছে 1 এমবিপিএস বা 2 এমবিপিএস স্পিড। আবার কারো দেখা গেল যে ব্যান্ডউইথ অনেক কম, 10 বা 15 এমবিপিএস, কিন্তু আসলে ওটার কাছাকাছি থ্রুপুট পাচ্ছে। ফলে সেক্ষেত্রে হয়তো দেখা যাবে কি যে আমার সেকেন্ড চ্যানেলটাই আসলে বেটার পারফর্ম করছে। বুঝতে পেরেছি?
আচ্ছা, আর থার্ড যেই ম্যাট্রিক্সটা সেটা বেসিক্যালি হচ্ছে ল্যাটেন্সি বা ডিলে। দ্যাট মিনস আমি এ থেকে বি তে একটা ডাটা সেন্ড করছি, এই সেন্ড করতে আসলে আমার বা এই ডাটাটা পুরাটা এ থেকে বি তে পৌঁছাতে টোটাল সময় কত লাগছে সেইটার উপর ডিপেন্ড করে আমরা আসলে পারফরমেন্স মেজার করতে পারি। ওকে, হয়তো দেখা গেল একটা ওয়েতে আমার সময় লাগছে 10 সেকেন্ড, আরেকটা ওয়েতে সময় লাগছে 15 সেকেন্ড। ওকে, তাহলে আমরা তখন বলবো যে এই কমিউনিকেশনটা আসলে বেটার কাজ করছে। ওকে, এখন এই ডিলে ক্যালকুলেশনের জন্য বেসিক্যালি আমাদের 4 ধরনের ডিলে কনসিডারেশনে নিতে হয়। একটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সমিশন ডিলে, একটাকে আমরা বলি হচ্ছে কিউইং ডিলে, একটাকে আমরা বলি হচ্ছে প্রসেসিং ডিলে, আর একটাকে আমরা বলি হচ্ছে প্রপাগেশন ডিলে। ওকে, এই সবগুলো আপনার ক্যালকুলেশন লাগবে না, আমরা জাস্ট একটু একটা এক্সাম্পল দিই, দেখেন জিনিসটা কিন্তু মজার আসলে। হ্যাঁ, তাহলে মনে করেন এরকম, আমরা তো এখন অফলাইনে নাই, মনে করেন আজকে যদি আমরা ক্লাস করতাম, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লাসরুম। এখানে হয়তো একটা দরজা আছে যেটা দিয়ে আমরা বের হতে পারবো। ওকে, এবং ধরে নিচ্ছে যে সবার বাড়ি একটা একটা ফিক্সড গন্তব্যে, মনে করেন সবাই আমরা গাজীপুর থেকে আসি। হ্যাঁ, ওকে, এখন তাহলে আমাদের এই যে এখান থেকে আপনারা তাহলে কি ক্লাসরুম থেকে বের হয়ে সবাই গাজীপুরে উপস্থিত হয়ে হতে টোটাল যে সময়টা লাগবে সেটাই তো আসলে ডিলে, তাই না? আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম যে ক্লাসরুম থেকে বের হয়ে গাজীপুরে পৌঁছাতে টোটাল যে সময়টা লাগবে সেটাই তো আমাদের ডিলে, তাই না? আচ্ছা, এখন আমরা ধরে নিচ্ছি কি যে এই পুরা রাস্তাটা যাওয়ার সময় আমরা প্রথমে কি করি, এই ক্লাসরুম থেকে বের হয়ে আমাদের প্রথমে কি করতে হয় যে নিচের সিঁড়ির ওখানে ওইখানে আইডিটাকে পাঞ্চ করতে হয়, যেটাকে আমরা হয়তো গেট 1 বললাম। ওকে, এরপরে এখান থেকে আমরা বাসে উঠি, তারপরে হচ্ছে গাজীপুরে যাই। ওকে, এখন এই পুরো ক্যালকুলেশনে দেখেন কি কি ধরনের ডিলে হতে পারে। ফার্স্ট ডিলে যেটা, সেটা হচ্ছে যে আমার কাছে একটা দরজা আছে না ক্লাসরুমের, এবং ক্লাসরুমে তো আমরা আবার স্টুডেন্ট আছি, লেটস সে আমরা স্টুডেন্ট হচ্ছে 40 জন। ওকে, তাহলে আমি যখন বলবো যে আজকের ক্লাস শেষ আপনারা যেতে পারেন, তাহলে কি ওই মুহূর্তেই 40 জন এই দরজা দিয়ে বের হতে পারি? মানে মুহূর্তের মধ্যেই তো আর 40 জনকে আমি বের করে দিতে পারবো না দরজা দিয়ে, তাই না? তাহলে আমার কমিউনিকেশনের ক্ষেত্রেও সেম, যে আমি হয়তো একটু ওয়েট করে না, শব্দটা একটু কমুক। আচ্ছা, কমিউনিকেশনের ক্ষেত্রেও সেম, আমার কাছে হয়তো ডাটা আছে 100 কিলোবিট। ওকে, এখন আমি চাইলেই তো 100 কিলোবিট ডাটাকে 1 সেকেন্ডে আমার ডিভাইস থেকে নেটওয়ার্কে সেন্ড করে দিতে পারবো না, তাই না? এটাকেও তো আমার একটা সিকোয়েন্সিয়ালি হয়তো, বা আমার হয়তো ক্যাপাসিটি আছে যে আমি 1 সেকেন্ডে আসলে 50, সরি এখানে 1000 লিখছে, আচ্ছা তাহলে 50 কিলোবিট করে ডাটা সেন্ড করতে পারি। ওকে, তাহলে আমার যদি 1000 কিলোবিট ডাটা থাকে এবং আমি 1 সেকেন্ডে 50 কিলোবিট করে ডাটা সেন্ড করতে পারি, তাহলে এই সবগুলো ডাটাকে আমার ডিভাইস থেকে নেটওয়ার্কে পাঠাতে আমার একটা সময় লাগবে কত, যে 1000/50, যেটা আসবে কত আসে, 200 সেকেন্ড মনে হয় না, 20 সেকেন্ড। তাহলে এই যে 20 সেকেন্ড যেই সময়টা লাগলো না, এই সময়টাকে আমরা বলি হচ্ছে ট্রান্সমিশন টাইম। ওকে, ট্রান্সমিশন টাইম তাহলে কি হচ্ছে ক্লাসরুমের ক্ষেত্রে, লেটস সে আমি বলি কি যে গেটটা দিয়ে প্রতি সেকেন্ডে 5 জন করে স্টুডেন্ট বের হতে পারে। ওকে, তাহলে এই 40 জন স্টুডেন্টকে আমার এই ক্লাসরুম থেকে বের করতে সময় লাগবে বেসিক্যালি 40/5 বা 8 সেকেন্ড। ওকে, তাহলে এই 8 সেকেন্ডই হচ্ছে আমার ট্রান্সমিশন টাইম এই এক্সাম্পলের ক্ষেত্রে। ওকে, তারপরে সবাই বের হলো, বের হয়ে 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 গিয়ে গেটে আসলো।
ওকে, এখন গেটের ক্ষেত্রেও সেম, গেটে তো 40 জন স্টুডেন্ট একবারেই বের হতে পারবে না, তাই না? এখানে অন্যান্য সেকশনের, অন্যান্য ডিপার্টমেন্টের, অন্যান্য কোর্সের কিছু স্টুডেন্ট আছে, ফ্যাকাল্টি আছে, তারা বের হবে। হয়তো দেখা গেল এখানে একটা অলরেডি, ওখানে হয়তো অলরেডি 20 জন বা 25 জন স্টুডেন্ট আছে, তারা বের হওয়ার পরে না এই 40 জন স্টুডেন্টকে ও হচ্ছে এক্সেস দিতে পারবে, তাই না? তাহলে এই যে অন্যান্য ডাটা বা অন্যান্য বিটের জন্য যে ওয়েট করছি, এটা কি আমার ট্রান্সমিশনের জন্য ট্রু না? সরি, ডেটা কমিউনিকেশনের জন্য ট্রু না? যেমন আমি যখন এ থেকে বিতে যাই, তখন ইন্টারমিডিয়েট অনেকগুলো ডিভাইসের মাধ্যমে যাই, তাই না? ওকে, এখন এই ডিভাইস গুলোকে তো আসলে অন্যান্য ডিভাইসও বা অন্যান্য স্টেশনও ইউজ করার চেষ্টা করে, লেটস সি ডি। ওকে, তাহলে কি হবে, এই x1 আসলে এর রিকোয়েস্টটাকে সার্ভ করার আগে যদি বি আর ডি এর রিকোয়েস্ট পেয়ে যায়, তাহলে কি আগে এই রিকোয়েস্টটা সার্ভ করবে, তারপরে এই রিকোয়েস্টটাকে সার্ভ করার চেষ্টা করবে। তাহলে এই যে যতক্ষণ এই রিকোয়েস্টটাকে সার্ভ করছে, ততক্ষণ আমাকে এখানে কিছু সময় ওয়েট করতে হবে না? এই ওয়েটিং টাইমটাকে আমরা বলি হচ্ছে কিউইং টাইম। ওকে, দ্যাট মিনস আমার একটা কিউতে ওয়েট করতে হচ্ছে, তারপরে আমার রিকোয়েস্টটাকে ও হচ্ছে সার্ভ করার চেষ্টা করে। ওকে, তাহলে আমি এই যে গেটে কিছুক্ষণ যে ওয়েট করলাম, সেটাকেও আমি অ্যাড করলাম। ওকে, এরপরে আবার কি, ওই গেট থেকেও বের হতে আমার কিছু প্রসেস বা সময় লাগবে, সেই সময়টাকে আমরা বলি হচ্ছে প্রসেসিং টাইম। ওকে, সেম গোস ফর এই বাস, তাহলে এখানেও আমার কিছু কিউইং থাকবে, প্রসেসিং টাইম থাকবে। ওকে, ফাইনালি আমি তখন গাজীপুরে পৌঁছাবো। এখন দেখেন একটা আরেকটা সময় বাকি আছে না, সেটা বেসিক্যালি কি, যে অ্যাকচুয়ালি আমার এই স্টুডেন্ট গুলো যে ফিজিক্যালি এক লোকেশন থেকে আরেক লোকেশনে পৌঁছালো, সেই সময়টাকে অ্যাড করতে হবে না? সিগন্যালের ক্ষেত্রেও সেম না, যে আমার একটা হয়তো আছে, আমি এখন ব্র্যাকে আছি, আমার এই ডাটাটা হয়তো যাবে অস্ট্রেলিয়াতে। ওকে, তাহলে এই বিট গুলোকে ফিজিক্যালি ব্র্যাক থেকে অস্ট্রেলিয়াতে যেতে হবে। ওকে, তো এই যাওয়ার যে সময়টা, সেটাকে আমরা বলি হচ্ছে প্রোপাগেশন টাইম। ওকে, তাহলে এই পুরা কমিউনিকেশনে বেসিক্যালি এই 4 ধরনের ডিলে হতে পারে, বা 4 ধরনের ডিলে স্যার শুধু হয়। ট্রান্সমিশনটা একটু আরেকবার বলবেন? ওকে, শুধু ট্রান্সমিশনটা হচ্ছে যে আমি যখন ডাটাটাকে সেন্ড করছি নেটওয়ার্কে, ওকে, তো এই নেটওয়ার্কে সেন্ড করার জন্য যে সময়টা লাগে, সেটা হচ্ছে আমার ট্রান্সমিশন টাইম। কিরকম, লেটস সে আমি যেই ডিভাইসটা বা যে কম্পিউটারটা, যে মোবাইল ফোনটা ইউজ করছি, সেটা 1 সেকেন্ডে 2 কিলোবিট করে ডাটা নেটওয়ার্কে সেন্ড করতে পারে। ওকে, কিন্তু আপনি যেই মেসেজটা লিখেছেন বা যেই ছবিটা পাঠাবেন, সেই ছবিটার সাইজ হচ্ছে 50 কিলোবিট। ওকে, তাহলে কি হবে, এই মোবাইল ফোনটা কি 50 কিলোবিটকে একসঙ্গেই পাঠাইতে পারবে? ওকে, তাহলে এই 50 কিলোবিট পাঠাতে কিছু পরিমাণ সময় লাগবে না? বা এই 50 কিলোবিট ট্রান্সমিট করতে একটা সময় লাগবে না? বুঝতে পারছি? জি স্যার। এই ট্রান্সমিট করার যে সময়টা, সেটাকে আমরা বলছি হচ্ছে ট্রান্সমিশন ডিলে। ওকে, তাহলে কিভাবে এটা ক্যালকুলেট করছি, বেসিক্যালি আমার ক্যাপাসিটি কত, 20 কিলোবিট পার সেকেন্ড, সরি 2 কিলোবিট পার সেকেন্ড, তার মানে আমি 2 কিলোবিট সেন্ড করতে পারি 1 সেকেন্ডে, 1 কিলোবিট সেন্ড করতে পারি 1/2 সেকেন্ডে, আর এই 50 কিলোবিট সেন্ড করতে পারি 50/2 বা 25 সেকেন্ডে। ওকে, তাহলে এই যে 25 সেকেন্ডটা পেলাম, সেটাই হচ্ছে আমার ট্রান্সমিশন ডিলে। ওকে, এরপরে কিউইংটা তো বুঝলাম, ওয়েটিং পিরিয়ডটা, প্রসেসিং হচ্ছে ওই ইন্ডিভিজুয়াল ডিভাইস গুলোতে যে প্রসেস করতে হয় সেটার টাইমটা, আর প্রোপাগেশন হচ্ছে অ্যাকচুয়ালি ডেটাটা সেন্ডার থেকে রিসিভারে ফিজিক্যালি শিফট হতে যে সময়টা লাগে সেটা। ওকে, তাহলে এই 4 ধরনের ডিলেকে অ্যাড করে আমরা যেটা পাই, সেটাই হচ্ছে আমাদের টোটাল ডিলে। ওকে, তাহলে কোনো কমিউনিকেশনে আমরা এই 4 ধরনের ডিলে ক্যালকুলেট করে সেগুলোকে যোগ করে ডিলেটা চেক করে দেখবো যে কার ডিলে কত। যার ডিলে বেশি সে আসলে বাজে পারফর্ম করছে, যার ডিলে কম সে বেটার পারফর্ম করছে। বুঝতে পেরেছি? ইয়েস স্যার।